অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এমন সময় দেখলাম একটা ফুলের দোকানে বেলি ফুলের মালা। আমি সেখান থেকে একটা বেলি ফুল আর একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। তারপর আমি রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ সামনে দেখলাম একটা পরিচিত চেহারা। তাকে দেখে আমি একটু আড়ালে চলে গেলাম। দেখলাম আমার বউ একটা অপরিচিত ছেলের সাথে বাইকে ঘাড়ে হাত দিয়ে বসে আছে। এটা দেখার পর আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কিছুক্ষণ পর ও সেই ছেলের কাঁধে হাত দিয়ে কোথায় যেন চলে গেল। আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাড়িতে এসে পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে মায়ের কাছে চলে যাই। মা, লিজা কোথায়? জানি না, তবে আমি জানতে চেয়েছিলাম। তোর জন্য ও আমাকে অনেক কথা বলেছে। আবার তোমার কি বলেছে? অনেক কথা বাবা, আমি সেগুলো তোকে বলতে পারবো না। এইটা বলে মা কান্না করে দিল। আমি মায়ের চোখের পানি মুছে দিলাম। আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি রুমে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। অনেক ঘন্টা অপেক্ষা করার পর লিজা আসলো। কোথায় গিয়েছিলে? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব নাকি? লিজা, আমি কিন্তু কিছু একটা জানতে চেয়েছি। আমার বন্ধু বাহির থেকে আসছে, তাই তার সাথে ঘুরতে গেছিলাম। লিজা, আমি তোমাকে বলেছি না বিয়ের পরে তুমি কোথাও যাইতে পারবে না? আর আমি তোমাকে সবকিছু বাদ দিতে বলেছি না? আমি তোর কথা শুনবো নাকি? আমি তোর কোনো কথা শুনতে রাজি না। আচ্ছা লিজা, তুমি কি আমার সাথে আর সংসার করতে চাও না? জানি না চাই কি না, তবে একটা শোন, তুই কোনো দিন আমাকে শাসন করতে আসিস না। আমি কে সেটা তুমি ভাবো। তুই আমার কেউ না। বিয়ের আগে যেমন ওদের সাথে ঘুরছি, তেমনি এখন ঘুরবো। থাকতে হলে তুই আমার সাথে থাকবি, না হয় চলে যাবি। আর এমন কথা শুনে আমার খুব কষ্ট লাগা শুরু করলো। তারপরে আমি নিজেকে সামলে নিলাম। কিছুক্ষণ পরে ও বলল, এ মা, দেখো, আমার জন্য 2 টাকার বেলি ফুল এনেছে। ও বাবা, সাথে দেখি 5 টাকার একটা গোলাপও আছে। শোন, এগুলো দিয়ে তুই আমাকে খুশি করবি? বিয়ের পরে তুই আমাকে কি দিয়েছিস? আমার বন্ধুরা এখনো যা আমাকে গিফট করে সেটা হয়তো তুই কোনো দিনও দিতে পারবি না। আজকে দেখ, ও আমাকে একটা নেকলেস দিছে, সেটার দাম কত জানিস? আর এই ফুল দেখ, এগুলো আমি কি করি? লিজা ফুলগুলো পা দিয়ে পিষে ফেললো। তা দেখে আমি ওর গায়ে হাত তুলতে গেলাম, কিন্তু তখন আবার কিছু একটা ভেবে হাতটা সরিয়ে নিলাম। মারবি আমাকে? একবার যদি হাত তুলিস, আমি তোর সাথে কোনো দিনও থাকবো না। লিজা, তুমি কি এসব বাদ দিবে না? না, দিব না। আর শুন, কোনো সময় আমাকে শাসন করতে আসিস না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিছু না খেয়েই বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুই ভাল লাগছে না, খুব কষ্ট লাগছে। বাহ, তুমি কেন ওকে আমাকে বিয়ে করতে বললা? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মাঝরাতে। তখন দেখলাম ও কার সাথে যেন কথা বলছে। তাই আমি বললাম, লিজা, তুমি এত রাতে কার সাথে কথা বলো? শোন, আমি যার সাথে কথা বলি তাতে তোর কি? আমার ব্যাপার নিয়ে একদিন বলছি না, কোনো কিছু বলতে আসবি না। আমি ওর কাছে গিয়ে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। ওর থাপ্পড়টা লাগতেই ওর মোবাইলটা অন্য পাশে পড়ে যায়। তুই আমাকে মারলি? দাঁড়া, দাঁড়া তুই, তোকে আমি আজ শেষ করে ফেলবো। ও আমাকে মারতে আসে। আমি ওর হাত ধরে নিলাম আর ওকে অন্য পাশে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। দেখিস কালকে তোর কি হয়। আমি শুয়ে পড়লাম। কিছু ভালো লাগছে না। আমি শুয়ে শুয়ে ভাবছি, ও যদি আমার কাছে মুক্তি চায় তাহলে ওকে মুক্তি করে দেব। কোনো সময় ওর গায়ে হাত তুলিনি, তাই নিজের কাছে অনেক খারাপ লাগছে। কেন ওকে মারলাম? আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি অফিসে চলে আসলাম। আমি কাজে মন বসাতে পারছি না। কাজ করছি। বৌমা, এদিকে একটু আসো। আমি তার কাছে চলে আসি। কি হলো, বারবার ডাকতেছে কেন? তুমি আমার সাথে এমন করে কথা বলতে আসো কেন? তো কেমন করে কথা বলবো আপনার সাথে? এখন বলেন কি বলবেন। আমার প্রেশারের ওষুধগুলো খুঁজে পাচ্ছি না, যদি একটু খুঁজে দিতা। আপনার এই বাড়িতে চাকর রাখা আছে নাকি? নিজেরটা নিজে খেয়ে নিন। সারা দিন আমি কাজ করব আর তারা বসে বসে খাবে।
কি করব? আমি তো অসুস্থ, কাজ করতে পারি না। কেমনভাবে করব বলো? নাটক করা লাগবে না, আর অসুস্থ হবার ভান করা লাগবে না। বৌমা, তুমি আর আমার সাথে এমন করে কথা বলো না প্লিজ। তোমার কথা শুনে আমার অনেক কষ্ট লাগতেছে। যাও, তোমার খুঁজে দেওয়া লাগবে না, আমারটা আমিই খুঁজে নেব। পারলে তো ভালোই। আর শুনেন, আমাকে আর ডাক দিবেন না। ঠিক আছে, দিব না। আমি ওখান থেকে চলে আসছি। অসহ্য হয়ে গেলাম এই বাড়ির কাজ করতে করতে। আজকে ও আসলে একটা ব্যবস্থা নিতে হবে। পারবো না তাদের সেবা করতে। বিকেলবেলা আমি বাড়িতে এসে পড়ি। বাড়িতে আসতে না আসতেই বলা শুরু করলো, শোন, আমি তোর মায়ের সেবা করতে পারবো না। লিজা তুমি এসব কি বলছো? এসব তো কথা ছিল না। পারবো না, পারবো না। তাদের বয়স হয়ে গেছে, তাই তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আমি পারবো না তাদের এমন এমন কথা শুনতে। কথাটা শুনে আমি ওকে মারবো কি নিজের রাগটা সামলিয়ে নিলাম। লিজা তুমি তো জানো মা খুব অসুস্থ, তাই তার সেবা তোমারই করতে হবে। আর একদিকে তোমার উনি মামি, আর একদিকে মা। তুমি তাদের কথা একটু চিন্তা করতে পারো না? অত সব কিছু জানি না। কালকেই তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি, এটাই আমি চাই। লিজা শুয়ে পড়লো। আমি ভাবছি যা হবে কালকেই হবে। ও হয়তো আমার থেকে ডিভোর্স চাই, কাল আমি দিয়ে দেব। এবার আসুন পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম আবির, ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করি। আর ও হচ্ছে আমার বউ লিজা। একদিকে আমার বউ, আর একদিকে আমার ফুফাতো বোন। পরিবারের সকলের পরামর্শে বিয়ে করি। আর ফুপুও অনেকবার বলছিল, তাই আমি ওকে বিয়ে করি। আমাদের সংসারটা অনেক ভালোভাবে শুরু করি, কিন্তু কিছুদিন ধরে ও আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে। বিয়ের পরেও ও নিজের সংসারে মন না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। খুব কষ্ট লাগে দেখতে। আমি কখনো ভাবতে পারিনি যে ও আপনজন হয়ে এমন করবে। মাঝে মাঝে মনে হয় ওর গালে জোরে দুটো থাপ্পড় মেরে ডিভোর্স লেটারটা ওর হাতে ধরিয়ে দিই, কিন্তু কোনো সময় তো হাত তুলিনি, তাই মারতেও মন চায় না। দেখি ও যদি আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে তাই হবে। পরের দিন সকালে আমি অফিসে চলে আসি, তারপর বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি সেই ঝগড়া। ভিতরে এত অহংকার আর এত দেমাগ আমার আর ভালো লাগে না। তাই দেখি আর কিছুদিন, তারপর সিদ্ধান্ত নেব। দেখতে দেখতে আরো অনেক দিন কেটে গেল। এখনো ওকে একটু ভালো বানাতে পারলাম না। ও আমাদের পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে। আর তার থেকে বড় কথা, ও আমার মায়ের সাথে এমন ব্যবহার করতো যার সাথে আমি কখনো গলায় কথা বলিনি, তার সাথেও এমন কথা বলে। একদিন মন খারাপ করে অফিসে বসে আছি, এমন সময় কাঁধে কারো হাত পেলাম। তাকিয়ে দেখি লিজার ফাইল। ভাইয়া মন খারাপ নাকি? না, কিছু বলবা? আপনার সাথে তেমন কথা হয় না, তাই ভাবলাম আপনার অফিসে এসে কথা বলি। আমি অন্যমনস্ক হয়ে বসে আছি। কি হলো ভাইয়া, কি হয়েছে বলেন না। কিছুদিন দেখি আপনি কেমন যেন হয়ে গেছেন, আর অনেকটা শুকিয়ে গেছেন। আপনি যদি চান আমার কাছে বলতে পারেন, আপনাকে জোর করব না। তারপর আমি ওকে সবকিছু বললাম। আপু আপনার সাথে এমন করতে পারে, আর মামিকে এত অপমান করে আছে। আজকে বাড়িতে গিয়ে একটা ব্যবস্থা নিব। তোমার আপুকে কিছু বলো না, না হইতে মায়ের সাথে আবার কি না কি করবে তা আমি জানি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছু একটা করবই। ও চলে গেল, আর আমি একটা ডিভোর্স দেওয়া অফিসে চলে আসি। এখান থেকে একটা ডিভোর্স লেটার নিব, তার জন্য মুক্তি করে দেবো আজ। হ্যালো আপু, কেমন আছো? ভালো ভাই, তুই কেমন আছিস? বোনটার কথা কি মনে পড়ে না? আপু, পরে শোন, তোকে কল দেবার একটাই কারণ। বল। আপু, আমি বিয়ে করব। বিয়ে করবি, ভালো। মেয়ে কি তোর পছন্দের? তবে একটা কারণ আছে। কি কারণ? আমি বিয়ে করার আগে আব্বু আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই, আর বিয়ের পরে আমার যত বন্ধু বান্ধবী আছে তাদের সাথেই প্রতিদিন আড্ডা দিতে চাই। তানভীর, তুই এগুলো কি বলতে আসিস? আর তুই আব্বু আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাস কেন? আমার বউয়ের আবদার, বিয়ের পরে তাদের সেবা করতে পারবে না, তাই।
তানভীর, হাতের কাছে থাকলে তোকে যে আমি কি করতাম দেখতি। কেন? তুই পারলে আমি পারবো না কেন? তুই যেমন মামিকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বললিস, আর বিয়ের পরে তুই যখন তোর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারলে আমি পারবো না কেন? ওর এমন কথা শুনে আমার সব কিছু মনে পড়লো। ওকে কি বলবো আমি বুঝতেছি না। ছোট ভাইয়ের এমন কথা শুনে আমি কেঁদে দিলাম। সি সি আপু, তোর থেকে আমি এটা আশা করিনি। তানভীর, আমি সরি। আমি নিজের ভুল বুঝতে পারছি। আমাকে সরি বলে কি হবে? তুই ভাইয়াকে আর মামির কাছে মাপসা। ভাইয়ার চেহারার দিকে কোনো সময় তাকাইছোস কেমন শুকিয়ে গেছে? আমি কল কেটে দিলাম। তারপরে ভাবতেছি আমি সত্যি অনেক খারাপ। কেন আমি আমার নিজের পরিবারের সাথে এমন করলাম? অনেক কষ্ট লাগতেছে। এর ভেতরে আবির আসলো। ও আসার পরে আমি ওর চোখের দিকে কিছু সময় তাকিয়ে রইলাম। হঠাৎ আমার কাছে ও একটা কাগজ ধরিয়ে দিল। তুমি জানি আমার কাছে থাকতে চাও না, তাই এটা নিয়ে এসেছি। আবির, এটা কি? ডিভোর্স লেটার, সাইন করে দাও। এটা বলার পরে আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আবির, আমাকে মাফ করে দাও। আমি ভুলটা বুঝতে পারছি। প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি আমার কাছে থাকলে সুখী থাকতে পারবে না, তাই তুমি তোমার পথ দেখো। আমি ওর পা জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও, অনেক খারাপ ব্যবহার করেছি। লিজা, পাছাড়ো। আবির, ডিভোর্স দিও না। আমি আর কোনো বন্ধুর সাথে কোনো সময় কোনোখানে যাব না। লিজা, এতদিন অনেক কিছু সহ্য করেছি, শুধু তোমাকে হারাতে চাইছিলাম না, তার জন্য। তবে তুমি যখন আমাকে ছাড়াই সুখী হবে, তাহলে আর কি করার। আমি ওর কাছ থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেললাম। তারপরে ওর পা আবার শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে চাই আবির। আমি ভুল করেছি, একবার ক্ষমা করে দেখো। আর কোনো দিন এমন কোনো ভুল করব না। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, যদি মা তোমাকে ক্ষমা করে তাহলে করতে পারবো। আমি গিয়ে আম্মুর পা জড়িয়ে ধরলাম। যতক্ষণ না তিনি ক্ষমা করছেন ততক্ষণ আমি আর পা জড়িয়ে ধরে রাখবো। অবশেষে তার পা ধরে ক্ষমা চাওয়ার পরে আমাকে ক্ষমা করে দিল। আমি আমার রুমে চলে আসি। তারপরে আবিরকে গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু ক্ষমা করে দিয়েছে, এখন তুমি আমাকে ক্ষমা করো। আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা বলার সাথে সাথে দুইজন দুইজনকে জড়িয়ে ধরলাম। ও নিজের ভুল বুঝতে পেরেছে, এর জন্য আমি অনেক সুখী। আজকে অনেক ভালো লাগছে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল একটা বছর। এখন লিজা আমাকে অনেক ভালোবাসে, সাথে আমার পরিবারকেও। একদিন ঘুমিয়ে আছি, এর ভিতরে বউ বলল, এই আবির, উঠো, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বো। সোনা, এখন চোখে অনেক ঘুম, একটু ঘুমাই। আমি ওর মাথা ধরে উঠালাম। তারপরে বললাম, চলো, তোমাকে বলছি না 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর কোনো সময় ফজরের নামাজ বাদ দিবা না। অজু করে নিলাম, বউয়ের কথায় নামাজ পড়ে নিলাম। বউ নামাজ পড়ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। বউয়ের নামাজ শেষে আমাকে এসে জড়িয়ে ধরল। নামাজ তো শেষ, চলো একটু সময় ঘুমাই। তুমি ঘুমো, আমার তো অফিসে যেতে হবে। কেবলমাত্র সকাল, এখন কোনো অফিস নাই। এখন দুজনে একটা ঘুম দিব, তারপরে। আমি ওকে নিয়ে বিছানার উপরে আসার পরে ও আমার বুকের উপর উঠে আমাকে জড়িয়ে ধরল। এই শোনো, আমার না খেতে ইচ্ছে করতেছে। কি খেতে ইচ্ছে করছে? তোমার ঠোঁট জোড়া, একটু খাই। যা দোস্ত। ওই বলো না। কি বলবো? খাবো। খাবে, সেটা আমাকে বলার কি আছে? তুমি খাবে না তো কে খাবে? তাই আজকে আর ছাড়তেছি না, এটা বলে ওর ঠোঁট আমি দখলে নিয়ে আসলাম। তারপরে আমার ঠোঁটের উপরে ওর ঠোঁট রাখলাম। অনেক ভালো লাগতেছে। আবিরও আমার সাথে পায়ে পা মিলিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন এমন যেন সুখে থাকতে পারি। আজ যাবার আগে মেয়েদের জন্য একটাই কথা, তোমরা তোমাদের মাকে যেমন ভালোবাসো, অন্যের মাকেও তেমনই ভালোবাসবে। তাহলে তোমার মতো এমন সুখী কেউই হতে পারবে না। এটা একটা গল্প, তবে বাস্তবের সংসারে এটা প্রায়ই দেখা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।